ওই কোন শালারে আমাকে পিছন থেকে ঘুষি মারলো? এই কথা বলতেই আরেক পিস পড়লো। তখন আমার ডাইনি বান্ধবী আমার সামনে এসে বলল, কাইল্লা রাসিল্লা, আমি মারছি তোরে ঘুষি, এখন দেখি আমাকে কিছু কর। তোর মতো ডাইনিকে মেরে আমার হাত নষ্ট করতে চাই না। তোর গা থেকে এমনিতেই দুর্গন্ধ আসছে। কি বললি হারামি? আমার গা থেকে দুর্গন্ধ আসছে? তুই জানিস আমি সকালবেলা ডেটল সাবান দিয়ে গোসল করে এসেছি। এই তুই সকালবেলা গোসল করে আসিস কেন? রাতে কি বিছানায় হিসু করিস নাকি? রাসিল্লা, আমি তোকে আজকে মেরেই ফেলবো। তুই এসব আমাকে কি বলছিস? এই বলে নিজেও আমার মাথার চুল টানতে লাগলো। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, সরি নিজুম, থুক্কু নিজুম, এই কান ধরছি, তোরে আর এমন কথা বলবো না, এবারের মতো মাফ করে দে। ঠিক আছে, আজকের জন্য তোকে মাফ করে দিলাম। এবার বল তো, কোন পিচ্চি মেয়ের প্রেমে পড়েছিস? আরে কোনো পিচ্চি মেয়ের প্রেমে পড়ি নাই, আমি তো এমনি গানটা কপি করে গাইছি। তাই? তাহলে এবার বল, আজকে সকালে কলেজে আসার সময় আমাকে ফোন করিস নাই কেন? আসলে রাইসার স্কুলে দেরি হয়ে গেছে, তাই ওরে দ্রুত বাইক দিয়ে স্কুলে দিয়ে আসলাম, এই কারণে তোকে ফোন দিতে পারি নাই। সরি দোস্ত। ঠিক আছে, এবার চল, ক্লাসের সময় হয়ে গেছে। আমিও আর বসে না থেকে দুজনে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি আপনাদের সুনামধন্য সেই পুরনো রোমান্টিক গল্প লেখক কাইল্লা রাসিল্লা, সরি প্রবাসী রাসেল। আমার পরিবারের সদস্য 4 জন, বাবা মা এবং আমার ছোট আদরের কলিজার বোন রাইসা আর আমি। আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, আব্বু ওগুলো দেখাশোনা করে, আম্মু বাসায় থাকে। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি, আর আমার ছোট বোন রাইসা এবার ক্লাস 5-এ পড়ে। আর ওই যে আমার একটা ডাইনি বান্ধবী আছে না নিঝুম, ওর সাথে কলেজে ওঠার পর থেকে পরিচয়। নিঝুমের বাবা আমাদের অফিসের ম্যানেজার হিসেবে কাজ করেন। আর কিছু জানতে হবে না, গল্পের সাথেই থাকুন, সবকিছু জানতে পারবেন। দুজনে একসাথে ক্লাসে চলে গেলাম। নিঝুম গিয়ে তার বান্ধবীদের সাথে বসলো, আর আমি আমার বন্ধুদের সাথে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো। ক্লাসের সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে সালাম দিল। স্যার চেয়ারে বসে সবাইকে বসতে বলল। তো যাই হোক, সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। তখন আমার বন্ধু রিফাত এসে বলল, রাসেল, তোর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, রাইসাকে স্কুল থেকে নিয়ে বাসায় যেতে হবে। আসলে আমার নিঝুমের বান্ধবী রিয়াকে অনেক ভালো লাগে, তুই একটু ওকে বলে তার বান্ধবীর সাথে আমার লাইনটা করিয়ে দে না। ও তাহলে এই কথা? এই কারণে তো বলি তুমি বারবার মেয়েদের দিকে তাকিয়ে থাকো কেন? তার মানে রিয়ার দিকে তাকিয়ে থাকো? ঠিকই বলেছিস, রিয়াকে প্রথম দেখায় ভালোবেসে ফেলছি। প্লিজ বন্ধু, তুই আমার আর রিয়ার লাইনটা করে দে। লাইন করে দিলে আমি কি পাবো সেটা আগে বলো। তুই যা চাস তাই পাবি। লাইন করিয়ে দিলে সবাইকে বড় রেস্টুরেন্টে খাওয়াতে হবে এবং সব বিল তোমাকে দিতে হবে। ঠিক আছে, আমি রাজি। ওকে, মনে থাকে যেন। আর এটাও মনে রাখিস, তোর লাইন ক্লিয়ার হয়ে গেছে। এখন বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। রিফাত ঠিক আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর নিঝুম আসলো। তখনও আমাকে বলল, কি রে, রিফাতের সাথে দাঁড়িয়ে কি কথা বলছিস? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আমার বন্ধু রিফাত একটা মেয়ের প্রেমে পড়েছে। তাই নাকি? তা মেয়েটা কে? মেয়েটার কেউ নয়, তোর বান্ধবী রিয়া। কি বলছিস তুই? তাই নাকি? তাহলে তো লাইন পুরো ক্লিয়ার। ওই ডাইনি, লাইন ক্লিয়ার মানে? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বল। তুই যে সময় রিফাতের সাথে কথা বলছিস, তখন রিয়া আমাকে দাঁড় করিয়ে বলছে সেও নাকি রিফাতকে পছন্দ করে ফেলছে। আমাকে বলছে তোর সাথে কথা বলে ওদের লাইনটা করে দিতে। তাহলে তো হয়ে গেল। কালকে তাহলে 5 স্টার হোটেলে খানা হবে। হয়েছে, এখন তাড়াতাড়ি চল। তুই না আবার রাইসাকে স্কুল থেকে বাসায় নিয়ে যাবি? আমি ঠিক আছে বলে পার্কিং থেকে বাইকটা নিয়ে কলেজের গেটে আসলাম। মিমকে একটা রিক্সায় উঠিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম রাইসার স্কুলের সামনে। স্কুলের সামনে গিয়ে দেখি আমার কলিজার বোনটা রাগ করে গেটের সামনে বসে আছে। আমি বাইকটা নিয়ে সোজা রাইসার সামনে দাঁড়ালাম। সরি কলিজার বোন আমার, আজকে ভাইয়ার একটু দেরি হয়ে গেছে।
ভাইয়া, তুমি আর কতবার এমন কথা বলবে? তুমি সবসময় আমাকে নিতে দেরি করে আসো। আমার বুঝি কষ্ট হয় না দাঁড়িয়ে থাকতে? এই যে বোন আমার, এই কানে ধরলাম, আজকের পর আর দেরি হবে না, এবারের মতো সরি। সরি বলে কাজ হবে না, আমার আইসক্রিম এবং চকলেট কিনে দিতে হবে। ঠিক আছে দিব, এবার বাইকে ওঠো। রাইসা একটা মুচকি হাসি দিয়ে বাইকের পিছনে উঠলো। আমার বোনের মিষ্টি হাসি দেখলে আমার দিন অনেক ভালো কাটে। বোনের কান্না আমি সহ্য করতে পারি না। আজ পর্যন্ত রাইসারকে একটা টোকা পর্যন্ত দেই নাই। আব্বু আম্মু সবাই রাইসাকে অনেক আদর করে। আবার ভাববেন না শুধু রাইসাকে আদর করে, আমাকেও কম করে না। রাইসাকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় রাইসাকে আইসক্রিম এবং চকলেট কিনে দিছি। বাইক পার্কিং করে দুই ভাই বোন বাসার কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। খালা মানে কাজের বুয়া, আমি ওনাকে খালা বলে ডাকি। দুই ভাই বোন বাসার ভিতরে ঢুকে আমি আমার রুমে এবং রাইসা তার রুমে চলে গেল। আম্মু কিচেন রুমে ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুই ভাই নাস্তা করে বাসার বাহিরে এসে বাইক নিয়ে রাইসাকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজের গেট দিয়ে ঢুকে সামনে তাকিয়ে দেখি আমার খাচ্চন্নি ডাইনি বান্ধবী আমার আগে এসে হাজির। আমি বাইকটা পার্কিং করে নিজুমের সামনে গেলাম। কিরে ডাইনি, তুই আজকে আমার আগে কলেজে? রাসেল্লা, তোরে আমি মেরেই ফেলবো। তুই আমাকে এই নাম ছাড়া অন্য নামে ডাকতে পারিস না। এর থেকে আর ভালো নাম আমি খুঁজে পাই না। তুই তো এমনিতেই একটা ডাইনি, সব সময় আমার সাথে লেগে থাকিস। কি? তার মানে তুই বলতে চাইছিস আমি সব সময় তোর সাথে ঝগড়া করি? তা নয় তো কি, আমি দেখতে কত সুন্দর, আমার আব্বা আম্মাকে সুন্দর একটা নাম দিছে রাসেল, আর তুই আমাকে কি নামে ডাকিস? তাই নাকি? তুই অনেক, তোর নামটা অনেক সুন্দর, তাই না? তাহলে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না কেন? তোর মতো ডাইনি আমার সাথে থাকলে কোনো মেয়ে আমার সামনে আসতে সাহস করে না। কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে তারা ভয় পায়? তার থেকে কম কথায় কত সুন্দর সুন্দর মেয়ে কলেজে পড়ে, আমার সাথে কথা বলতে চায়, তোকে সাথে দেখলে আসতে চায় না। তার মানে তুই বলতে চাইছিস আমি যেন তোর সাথে না থাকি? ঠিক আছে, আজকের পর আমি তোর সামনে কখনো আসবো না। এই বলে নিজুম কলেজ থেকে বেরিয়ে গেল। আমি পিছন থেকে অনেকবার ডেকেছি, কিন্তু ও আমার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। বুঝেছি নিঝুম আমার সাথে অভিমান করেছে। আমি আর কিছু না ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে রিফাতের সাথে বসলাম। তখন রিফাত আমাকে বলল, কিরে, মিমকে তোর সাথে দেখলাম, নিঝুম কোথায়? আমার সাথে রাগ করে চলে গেছে। এটা তো নতুন কিছু নয়। এখন রাগ করবে, কিছুক্ষণ পর তোর 14 গোষ্ঠী উদ্ধার করবে। সেটা আমি ভালোই করে জানি, তবে আজকে একটু বেশি রেগে গেছে। মনে হয় না তাদের বাড়িতে না যাওয়া পর্যন্ত রাগ থামাতে পারবো। আচ্ছা, ওটা বাদ দে, এখন বল আমার বিষয়ে কতটুকু আগালি? তোর লাইন মনে কর ক্লিয়ার। কলেজ শেষে 5 স্টার হোটেলে নিয়ে যাস, তাহলে শোন। তারপর গতকালের সবকিছু রিফাতকে খুলে বললাম। কসকি মামা, তাহলে তো ক্লাস শেষ করে রিয়াকে প্রপোজ করব। ঠিক আছে, করিস। তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর ক্লাসে স্যার চলে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। স্যার সবাইকে বসতে বলে পড়া শুরু করলো। দেখতে দেখতে সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। রিফাতও আমার সাথে বের হলো। রিফাত কলেজের পাশের থেকে একটা ফুল ছিঁড়ে হাতে নিল রিয়াকে প্রপোজ করার জন্য। কিছুক্ষণ পর রিয়া ক্লাস থেকে বেরিয়ে আসলো। রিফাত রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতেই এমন কিছু দেখতে পাবো সেটা কখনোই আশা করি নাই। রিফাত রিয়াকে প্রপোজ করতেই রিয়া রিফাতের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। কি থেকে কি হয়ে গেল আমি দাঁড়িয়ে না থেকে ওদের সামনে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এটা কি করলি? তুই রিফাতকে থাপ্পড় মারলি কেন? তুই না ওকে পছন্দ করিস? মিম আমাকে সবকিছু খুলে বলছে। আরে ও ভাবলো কি রে, আমি ওকে ভালোবাসবো? যে ছেলে আমার ভাইকে কলেজের সবার সামনে মারতে পারে, আমি তাকে ভালোবাসবো? তোর ভাই মানে? তুই কার কথা বলছিস? আমার ভাই হচ্ছে এই এলাকার মেয়র আমজাদ খানের ছেলে, মোরাদ চৌধুরী। রিফাত, তার মানে আমি অসুস্থ থাকা অবস্থায় তুই যে ছেলেকে মারছিস, রিয়া সেই ছেলের কথা বলছে? রাসেল, আর ওই ছেলেটাকে কেন মেরেছি তুই তো সবকিছু জানিস। ও আচ্ছা, তার মানে ঘটনা এখানে। আর রিয়া তোর ভাই তোকে বলে নাই কেন রিফাত তোর ভাইকে মেরেছে?
বলেছে মুরাদ বলেছে সে নাকি রাস্তা দিয়ে বাইক চালিয়ে আব্বুর এক জনসভায় যাচ্ছিল। তখন হঠাৎ রিফাত কিছু ছেলে নিয়ে আমার ভাইকে আটকে কলেজের মাঠে নিয়ে এসে অনেক মারে। এজন্য আমি এই কলেজে নতুন ভর্তি হই আমার ভাইয়ের প্রতিশোধ নিতে। এবার রিয়া আমার কথা শোন, তোর ভাই কি করেছে জানিস? রিফাতের বোন পায়েলকে প্রতিদিন কলেজে যাওয়া আসার সময় ডিস্টার্ব করতো, তাই রিফাত ওকে মারলো। তোর মাথা ঠিক আছে? আমার ভাই প্রতিদিন ওর বোনকে কিভাবে ডিস্টার্ব করলো? আমার ভাই যেদিন মার খেয়েছে ওই দিনই কানাডা থেকে দেশে এসেছে। এসেও আব্বুর সাথে দেখা করতে যাচ্ছিল। আমরা দুই ভাই বোন জমজ হয়েছি। মুরাদ কানাডা পড়াশোনা করেছে আর আমি দেশে করতাম। কি বলছিস তুই? তাহলে মনে হয় এখানে মিস্টেক হয়ে গেছে, তুই ওকে মাফ করে দে। না, আমি ওকে কখনো মাফ করব না। এই বলে রিয়া চলে গেল। বেচারা রিফাত চেহারা মন মরা করে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, চিন্তা করিস না, রিয়ার মনে তোর জন্য একটু ভালোবাসা থাকে, তাহলে দেখবি রিয়া ঠিকই তোর কাছে ফিরে আসবে। এখন বাসায় চলে যা। রিফাত কিছু না বলে চলে গেল। হঠাৎ আমার মনে পড়লো, রাইসাকে তো স্কুল থেকে নিতে হবে, স্কুল তো ছুটি হয়েছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। আমিও দাঁড়িয়ে না থেকে বাইক নিয়ে সোজা রাইসার স্কুলের সামনে চলে আসলাম। কিন্তু স্কুলের সামনে এসে দেখি রাইসা নেই। তখন আমি স্কুলের দারোয়ান চাচাকে বললাম, চাচা আমার বোন রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসা মামুনিকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম, এখন কোথায় গেছে বলতে পারবো না। আমি একটু আগে গেট রেখে দোকানে গিয়েছি, এসে দেখি রাইসা নেই। আমি তো মনে করছি তুমি এসে নিয়ে গেছো। চাচা আমি তো মাত্র আসলাম, কলেজে একটা কাজে দেরি হয়ে গেছে। তাহলে তুমি বাসায় একটা কল দিয়ে দেখো, হয়তো তোমার পরিচিত কেউ নিয়ে গেছে। আমি চাচার কথা মতো বাসায় আম্মুকে ফোন দিলাম। আম্মু ফোন ধরার পর আমি বললাম, আম্মু রাইসা কি বাসায় গেছে? রাইসাকে তো সেই কখন তোর আব্বু বাসায় নিয়ে এসেছে। অফিস থেকে তোর বাসায় একটা কাজের জন্য আসছিল, তখন রাইসার স্কুলের সামনে থেকে তোর আব্বু রাইসাকে নিয়ে আসে। ওহ আসলে আম্মু আমি কলেজে একটা কাজে আটকে গেছি, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, তুই এখন তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু আমি বাসায় আসতে একটু লেট হবে, কারণ নিজুম ডাইনি আজকে আমার সাথে রাগ করেছে। আগে ওর রাগটা কমিয়ে আসি। তোরা দুইটা কি ভালো হবে না? সব সময় টম অ্যান্ড জেরির মতো লেগে থাকিস কেন? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে বাসায় আসলে কথা বলবো, এখন রাখি। এ বলে ফোন কেটে দিয়ে বাইক চালিয়ে সোজা নিজমের বাসার সামনে চলে আসলাম। কিন্তু বাসার সামনে এসে আমি পুরো থ হয়ে গেলাম। নিজমের বাসার সামনে এসে দেখি তাদের বাসায় তালা দেওয়া। আমি পকেট থেকে মোবাইল বের করে নিজমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু অবাক করার ব্যাপার হলো নিজমের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার নিজমের মোবাইলে ফোন দিলাম, কিন্তু বারবার বন্ধ বলছে। মনটা পুরো খারাপ হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে গেল, কিন্তু নিজুমের কোনো খবর পেলাম না। আব্বুকেও জিজ্ঞেস করছিলাম, আব্বু বলল নিজুমের বাবার অনেক বয়স হয়েছে তো, তাই চাকরির রিজাইন দিয়ে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটাও বলতে পারবে না। আমি নিজুমের সাথে কাটানোর সময়গুলো চিন্তা করি সব সময়। আগের মতো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দেই, রাতে সবাই মিলে খাবার খাচ্ছি। তখন আব্বু বলল, কিরে রাসেল, তোর কি হয়েছে? সব সময় কেমন যেন মন মরা হয়ে থাকিস, নিজমের কথা ভাবছিস? জি আব্বু, আমার নিজমের সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি বলি কি, তুই কোথাও গিয়ে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। না আব্বু, আমি কোথাও ঘুরতে যাব না। আমি দেশের বাইরে পড়ালেখা শেষ করতে চাই। না, আমি তোকে দেশের বাইরে যেতে দিব না। তোকে ছাড়া এই বাসা পুরো খালি খালি লাগে। আম্মু প্লিজ, তুমি না করো না, কয়েকটা বছর মাত্র, প্লিজ আম্মু। তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো? রাসেলের আব্বু, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, আজ পর্যন্ত রাসেলের কোনো কথা মানা করি নাই। ও যদি মনে করে দেশের বাইরে গিয়ে পড়বে, ওর জন্য ভালো হবে, তাহলে যাক। ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমাকে স্কুলে প্রতিদিন কে দিয়ে আসবে? রাইসা বোন আমার, রাগ করিস না, আমি ছুটি পেলে চলে আসবো। আব্বু তুমি সবকিছু ব্যবস্থা করো। তাহলে তুই কানাডা, আমার এক বন্ধু আছে, ওদের ওখানে চলে যা। আমি আকরামকে সব কিছু বলে রাখবো। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। আকরাম হচ্ছে আব্বুর ছোটকালের বন্ধু। দেখতে দেখতে আমি এখন বিমানের ভিতরে বসে আছি। আব্বু 15 দিনের ভিতরে সবকিছু ঠিক করে ফেলছে। আসার সময় আম্মু এবং রাইসা অনেক কান্নাকাটি করছে।
তাদের কোনো রকম বুঝিয়ে চলে আসলাম। সকাল 10টায় বিমানে উঠলাম, বিকাল 5টায় কানাডা চলে আসলাম। দেখতে দেখতে 5টা বছর চলে গেল। বেশি বড় করলাম না, গল্পের মূল কাহিনীতে আসতে হবে তাই। 5 বছরে আমি ইন্টার শেষ করে আব্বু কানাডা আকরাম আঙ্কেলের সাথে যে ব্যবসা করত সেটার দেখাশোনা করছি। এবার ভাবছি নিজের মাতৃভূমিতে চলে যাব। তবে কানাডা এসে অনেক বন্ধু বান্ধব হয়েছে আমার। রাতে আঙ্কেল আন্টিকে বলছি আমি কালকে বাংলাদেশে যাব। তারা মনটা খারাপ করে বলল ঠিক আছে যেও। মন খারাপ করার কথা, 5টা বছর তাদের এখানে ছিলাম, মন তো খারাপ হবেই। তো যাই হোক, 2 দিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। আমি রাতেই অনলাইনে টিকিট কেটে রেখেছি। দেখতে দেখতে আমি এখন বাংলাদেশ এয়ারপোর্টে আছি। বাড়ির কেউ জানে না আমি যে আজকে বাংলাদেশে আসব। আব্বু যদি জানতো আমার জন্য গাড়ি পাঠিয়ে দিত, কিন্তু আমি তাদের সারপ্রাইজ দিব। এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে বাইরে আসলাম। তারপর একটা ট্যাক্সি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক বছর পর বাংলাদেশে বাতাস গায়ে লাগলো। কতই মিস করছিলাম, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ আমাদের গাড়িটা 2 জন পুলিশ হাতের ইশারা দিল। ড্রাইভার গাড়িটা তাদের সামনে থামালো। একজন পুলিশ ড্রাইভারকে গাড়ি থেকে নামতে বলল, সাথে আমাকেও। আমি গাড়ি থেকে নেমে পুলিশের কাছে গেলাম। তখন আমি বললাম, স্যার আমাদের গাড়িটা কেন থামানো হলো? এই রাস্তা দিয়ে প্রতিদিন চোরাই মাল সাপ্লাই হয়, তাই ওই চোরেদের ধরার জন্য প্রতিটা গাড়ি আমরা চেক করছি। আপনি কিছু মনে করবেন না, আমরা আপনার গাড়িটাও একটু চেক করব। ঠিক আছে করেন, তবে আমি একটা কথা বলি। আমি কানাডা থেকে বাসায় ফিরছি। আমার কিছু মাল আছে, তবে আপনি ওটা চেক করতে পারবেন না। যদি ওটা চেক করার ইচ্ছা হয় তাহলে কষ্ট করে আমার বাসায় গিয়ে চেক করবেন, কারণ আমার অনেক মাল গাড়িতে। সরি স্যার, আমরা বাসায় গিয়ে চেক করতে পারবো না, এটা আমাদের ডিউটি। তবে স্যার আপনার পরিচয়টা দিলে ভালো হয়। জি অবশ্যই, আমি এই দেশের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক আসলাম চৌধুরীর একমাত্র ছেলে রাসেল চৌধুরী। কি আপনি আসলাম চৌধুরীর ছেলে? সরি স্যার, আমরা বুঝতে পারি নাই। আপনি যেতে পারেন। শুনুন স্যার, আইন সবার জন্য সমান। আমার বাবার পরিচয় পেয়ে আপনি আমাকে চার্জ করবেন না। এটা কেমন কথা আপনি আমার গাড়ি চেক করেন? সরি স্যার, আমি পারবো না। আপনার বাবার কানে যদি এই কথা যায় তাহলে আমার চাকরি থাকবে না। আপনি কিছু বলবেন না স্যার? আপনি যদি আমার গাড়ি চেক না করেন তাহলে আমি বাবার কাছে বলবো। এবার আপনি বলুন কি করবেন? পুলিশ লোকটা আর না দাঁড়িয়ে থেকে আমার গাড়িটা কোনো রকম চেক করে বলল, স্যার হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। হঠাৎ আমার পিছন থেকে মেইলি কণ্ঠে একটা মেয়ে বলল, কি হয়েছে আনোয়ার চাচা? আমি দূর থেকে এতক্ষণ তাকিয়ে দেখলাম আপনি এই লোকটার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছেন এবং কোনো রকম গাড়িটা চেক করছেন। সমস্যা কি আমাকে বলুন। আসলে নিঝুম মামুনি, উনি হচ্ছেন এই শহরের আসলাম চৌধুরীর একমাত্র ছেলে রাসেল চৌধুরী। এবার আমি ওই মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার দিকে তাকিয়ে আমি পুরো থ হয়ে গেলাম। এ আর কেউ নাই, নিঝুম। নিঝুমকে দেখে আমি সাথে সাথে জড়িয়ে ধরলাম, কিন্তু নিঝুমকে জড়িয়ে ধরার পর এমন কিছু হবে সেটা কখনো ভাবতে পারিনি। আমি নিঝুমকে জড়িয়ে ধরার পর নিঝুম আমাকে জোর করে ছাড়িয়ে গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় মেরে নিঝুম বলতে লাগলো, তো সাহস কি করে হলো? রাস্তায় তুই একজন এসআইকে জড়িয়ে ধরিস? বড়লোকের ছেলে বলে সবাইকে পুতুল মনে করেছিস, যেমনে খুশি নাচবে? নিঝুম তুই আমার সাথে এমন করছিস কেন? এত বছর পর তোকে দেখলাম, তাই আবেগটা কন্ট্রোল করতে পারি নাই। এই মিস্টার, আমি আপনাকে চিনি না, আর রাসেল নামের কোনো ছেলের সাথে আমার কখনো পরিচয় ছিল না। আপনি এখন আসতে পারেন। আমি আর কোনো কথা বললাম না। নিঝুম সাধারণ একটা বিষয় নিয়ে এখন আমার উপর রেগে আছে, তাই বলে আমার সাথে এমন বিহেভ করবে? চোখ দিয়ে কখন যে 2 ফোঁটা পানি পড়ে গেল বুঝতে পারিনি। চোখের পানি মুছে গাড়িতে উঠলাম। একটা কথা বলতে কি, নিঝুম আগের থেকে অনেক সুন্দর হয়েছে, আর এসআই এর পোশাকে তো দারুণ মানিয়েছে নিঝুমকে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম, কিন্তু বাসার সামনে এসে তো আমি আরো অবাক হয়ে গেলাম। বাসার সামনে এসে দেখি আমাদের বাড়িটা আলোকসজ্জা দিয়ে সাজিয়ে রেখেছে। বাসায় কি হচ্ছে আমি তো কিছুই জানি না। আমি গাড়ি থেকে নেমে দারোয়ান চাচাকে গেট খুলতে বললাম, তারপর গাড়ি বাসার ভিতরে ঢুকলো। আমি দারোয়ান চাচাকে বললাম, চাচা বাসা এত সুন্দর করে সাজানোর কারণ কি? ও মা, সে কি তুমি কিছুই জানো না? আজকে রাইসা মামুনির জন্মদিন, সেজন্যই তো এত আয়োজন। ও শিট, আমি তো ভুলেই গেছি।
আজকে যে রাইসার জন্মদিন, যাক ভালোই হলো। রাইসার জন্য কানাডা থেকে ওর পছন্দের একটা ঘড়ি এনেছি, ওটাই উপহার দিব রাইসাকে। আমি চাচা এবং ড্রাইভারকে বললাম আমার মালগুলো বাসার ভিতরে নিয়ে আসতে। আমি বাসার কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি পুরো বাসা মেহমান দিয়ে ভরপুর, সব নামি দামি গেস্ট। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, পুরো বাড়ির চারপাশে পুলিশে পাহারা দিচ্ছে। শহরের নামকরা ব্যবসায়ী মেয়ের জন্মদিন বলে কথা। হঠাৎ কোথা থেকে রাইসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এবং কান্না শুরু করে দিল। আমি রাইসাকে বললাম, এই রাইসা, কান্না করছিস কেন? ভাইয়া তুমি আজকে বাড়িতে আসবে, সেটা আগে বলো নাই কেন? আরে আমি তো তোদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তাই বলে তুমি এইভাবে আসবে? তুমি জানো তোমাকে আমি অনেক মিস করছি। হয়েছে বোন, এবার কান্না বন্ধ কর। এখন তো চলে আসছে, এবার বল আব্বু আম্মু কোথায়? আম্মু পাকঘরে আছে, আব্বু তার গেস্টদের সাথে কথা বলছে। ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। রাইসা ঠিক আছে বলে আমার সাথে যেতে লাগলো। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল। আমি মনে মনে বলতে লাগলাম, ও এখানে কেন? আপনারা ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, নিঝুম। কিন্তু নিঝুম আমার আগে বাসায় আসলো কিভাবে? হয়তো এসআই দেখে তাড়াতাড়ি চলে এসেছে। আমি আসতেই একটু জ্যামে পড়েছি, তাই হয়তো আমার আগে এসেছে। তবে নিঝুম দাঁড়িয়ে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে, সেটা আমার অনেক খারাপ লাগলো। আমি আর দাঁড়িয়ে না থেকে আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, এই আম্মু, তুমি কান্না করছো কেন? তোমার কান্না আমার ভালো লাগে না। এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। তুই আমাদের বলে আসলি না কেন? বললে কি সারপ্রাইজ দিতে পারতাম। ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আই। গেস্ট সবাই চলে এসেছে। তোর আব্বুর সাথে দেখা করছিস? এখনো করি নাই, ভাবছি তোমার সাথে দেখা করে তারপর আব্বুর সাথে দেখা করব। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে দেখা করিস, তুই অনেক দূর থেকে এসেছিস। আমি ঠিক আছে বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমটা আগের মতোই আছে, তবে রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আম্মু। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে গায়ের শার্টটা খুলে নতুন একটা পাঞ্জাবি পরেছি। পাঞ্জাবি পরে নিচে চলে আসলাম। তারপর আব্বুর সাথে করতে লাগলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আরে রাসেল, তুমি কখন এসেছো? আমাকে তো বলে আসো নাই। আসলে আব্বু, তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। এসেছিস, ভালোই হয়েছে। চল তোকে সবার সাথে পরিচয় করে দিই। তারপর আব্বু সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। তবে আমি রুম থেকে আসার পর নিঝুমকে দেখতে পেলাম না। হঠাৎ দেখি নীল রঙের শাড়ি পরা একটা মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে আসে। আমি তার দিকে ভালো করে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। এ আর কেউ নয়, নিঝুম। নিঝুমকে নীল রঙের শাড়িতে পরীর মতো লাগছে। সব ছেলেরা নিঝুমের দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন হিংসা হচ্ছে। তো যাই হোক, রাইসা কেক কাটার জন্য দাঁড়িয়ে আছে। আমি আব্বু এবং রাইসার পাশে দাঁড়ানো। বাকি সব গেস্ট আমাদের চারপাশে দাঁড়ালো। রাইসা কেক কাটার পর সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। রাইসা প্রথমে কেক কেটে আমাকে খাইয়ে দিল। তারপর আব্বু আম্মুকে, আমিও রাইসাকে খাইয়ে দিলাম। নিঝুম এসে রাইসাকে কেক খাইয়ে দিল। তার গান বাজনা হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসার ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি নিঝুম ছাদে আসলো। ছাদে এসে কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলতে আছে। আমি নিঝুমের সামনে গেলাম। তখন নিঝুম ফোন কেটে দিয়ে আমাকে বলল, আপনি আমার সামনে কেন এসেছেন? কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনছো না। হ্যালো মিস্টার, আমাকে তুমি করে না বলে আপনি করে বলুন। আর যেটা বলবেন তাড়াতাড়ি বলুন, আমার এখনো ডিউটি চলছে। আচ্ছা, আপনি এত বদলে গেলেন কিভাবে? আপনি কলেজ থেকে গিয়ে কোথায় হারিয়ে গেলেন? আপনাকে আমি পুরো ঢাকা শহর খুঁজেছি। সেটা আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কেন, সেটা কি আমি জানতে পারি? আমার দোষটা কি ছিল? আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম, কিন্তু আপনি যে এত অভিমান করবেন সেটা আমার জানা ছিল না। অতীত নিয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না, আমি গেলাম। এ বলে নিঝুম আমার সামনে থেকে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, নিঝুম আমাকে না চেনার ভান করছে কেন?
আমার সাথে এরকম ভাবে কথা বলছে কেন? আমাকে সবকিছু বের করতে হবে। আমি ছাদে আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। বাসায় সব গেস্ট চলে গেছে। রাতে সবাই একসাথে বসে খাবার টেবিলে গেলাম খাবার খেতে। হঠাৎ দেখি নিজুম সিঁড়ি দিয়ে নেমে আমাদের সাথে বসলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন আমি আম্মুকে বললাম, আম্মু, এসআই ম্যাম দেখি আমাদের সাথে খেতে বসেছে, কারণ কি? ওহ, তোকে তো বলাই হয়নি। নিজুমের এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। নিজুমের আব্বু আম্মু দুজনে মারা গেছেন, তাই নিজুমকে তোর আব্বু আমাদের বাসায় নিয়ে এসেছে। ওনার আব্বু আম্মু কিভাবে মারা গেছে? আর উনি কতদিন ধরে আমাদের বাসায় থাকেন? নিজুম তো প্রায় আজ 4 বছর ধরে আমাদের সাথে থাকে। কি? তাহলে তোমরা আমাকে বলো নাই কেন কোনোদিন? আমাদের কি দোষ? নিজুম তো বলতে মানা করেছে। হয়েছে, এবার কথা বলা বন্ধ করো, রাত অনেক হয়েছে, খাবার খেয়ে ঘুমাতে হবে। কেউ আর কোনো কথা বললো না। সবাই খাবার খেতে লাগলো। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি রাইসার ঘড়িটা দিয়ে দিছি। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। দেখি মায়াজাল আইডি থেকে আমার মোবাইলে অনেকগুলো মেসেজ এসেছে। মায়াজাল আইডিটা আমার এক মেয়ে বন্ধুর, ওর সাথে কানাডা থাকতে পরিচয়। তবে এখনো আমি বন্ধুটাকে দেখি নাই। সে বলেছে যেদিন সামনাসামনি দেখা হবে সেদিন মন ভরে দেখার জন্য। আমিও কখনো তাকে জোর করি নাই। তো যাই হোক, আমি ওকে একটা মেসেজ দিলাম। মোবাইল আমার সাথে ছিল না, তাই তোমার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই। সমস্যা নেই, তো কি করো তুমি? এই তো খাবার খেয়ে রুমে আসলাম। আজকে আমার ছোট বোন রাইসার জন্মদিন গেছে। কি, তুমি দেশে এসেছো? আমাকে একটুও বললে না? সরি, আমি কাউকে জানাই নাই। সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। বাসায় এসে শুনি রাইসার জন্মদিন আজকে। আমি নিজেই ভুলে গেছি রাইসার জন্মদিনের কথা। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তা তোমার নিজমের কোনো খোঁজ পেলে? আসলে আমি সবকিছু ওর সাথে শেয়ার করছি। তখন আমি বললাম, খোঁজ পেয়েছি, তবে আগের নিজুম আর এখনকার নিজুমের মধ্যে অনেক পার্থক্য। কি বলছো তুমি? কেন হয়েছে আমাকে একটু খুলে বলো। তাহলে শোনো। তারপর সবকিছু খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার মনে হয় কি কোনো কিছুর কারণে তোমার সাথে এখন অভিমান করে আছে। তুমি তার সাথে যে দোষ করেছো ওটা তো কোনো দোষের কাতারে পড়ে না। তা ঠিক আছে, কিন্তু ও আমার সাথে কেন এমন করছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। চিন্তা করো না, তুমি তার সাথে লেগে থাকো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমার কথা যেন সত্যি হয়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এটা বলে আমি নেট বন্ধ করে শুয়ে গেলাম। পরের দিন সকালে রাইসা এসে ডাকতে শুরু করলো। তখন আমি রাইসাকে বললাম, কি রে রাইসা, এত সকাল সকাল ডাকছিস কেন? আব্বু তোমাকে ডাকছে। নিজুম আপুর গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আব্বু বলছে তুমি নিজুম আপুকে থানায় দিয়ে আসতে। ঠিক আছে, তুই যা, ভাইয়া ফ্রি হয়ে আসতে আসি। রাইসা ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। আমিও বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি নিজুম পুলিশের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আমি নিজুমকে বললাম, আপনি নাস্তা করছেন? যদি করে থাকেন তাহলে বাইরে গিয়ে দাঁড়ান, আমি হালকা নাস্তা করে আসছি। আমি নাস্তা করেছি, আপনি নাস্তা করে আসুন, আমি বাহিরে দাঁড়ালাম। এ বলে নিজুম চলে গেল। তখন আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আব্বু, নিজুম পুলিশের চাকরি কবে থেকে করে? এমনি তো আমি জানতাম ওর পুলিশে চাকরি করার অনেক শখ ছিল। তোকে পরে এক সময় বলবো, মেয়েটা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি ঠিক আছে বলে হালকা নাস্তা করে বাহিরে আসলাম। তারপর আমার বাইকটা বের করলাম। দারোয়ান চাচা সবসময় বাইকটা পরিষ্কার করে রেখেছে। আমি বাইকে উঠে বসলাম। নিজুম এসে আমার বাইকের পিছনে বসলো। নিজুমের শরীর আমার পিঠের সাথে লাগার সাথে সাথে শরীর দিয়ে কারেন্ট বয়ে গেল। আজ প্রায় 5 বছর পর নিজুম আমার বাইকের পিছনে বসলো। অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। তো যাই হোক, আমি বাইক চালাচ্ছি, হঠাৎ নিজুম বলল, বাইকটা একটু ওই পার্কের সামনে রাখেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা আছে যেটা বাইক থামিয়ে শুনতে হবে? সেটা আপনি বাইক থামানোর পর শুনতে পারবেন। আপনাকে যেটা বলছি সেটা করেন। আমি বাইক পার্কিং করে নিজুমের সাথে পার্কের ভিতরে গেলাম, কিন্তু পার্কের ভিতরে যাওয়ার পর আমার সাথে এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবিনি। পার্কের ভিতরে যাওয়ার পর নিজুম আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। এমনভাবে কিস করতে লাগলো মনে হয় অনেক দিন জমিয়ে রেখেছে। আমি অনেক কষ্টে নিজুমকে ছাড়িয়ে বললাম,
কি ব্যাপার, আপনি আমাকে এভাবে কিস করলেন কেন? কিস করেছি, বেশ করেছি। কুত্তা বিলাই হনুমান, আমাকে এত বছর কষ্ট দিলি কেন? শুনুন, আমি বুঝতে পারি নাই আপনি যে আমার কথায় রেগে যাবেন। আমি তো শুধু মজা করছিলাম। ওই রাসিল্লার বাচ্চা, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আপনি একজন এসআই, আপনাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে, তা না হলে তো থাপ্পড় মারবেন। আসলে ওই দিন রাস্তায় মানুষের সামনে জড়িয়ে ধরেছিস তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওই দিন না হয় নিজেকে